সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের কথা অনুষ্ঠানে। নিউ ইয়র্কের চ্যানেল আই স্টুডিও থেকে আমি সৌমিক আহমেদ। প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সমসাময়িক বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস জয় নিয়ে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক জনাব আক্তার হোসেন বাদল। আপনাকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে। ধন্যবাদ চ্যানেল আই। শুরুতেই যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে এই যে এত বড় ভূমিধস জয় হলো, সেটা বিএনপির কর্মী হিসেবে, নেতা হিসেবে কি আপনারা অনুমান করতে পেরেছিলেন কিনা? আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এখন 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু অনিশ্চয়তার পথেই ছিল, কিন্তু there is nothing confidence 100% that will be done. আমাদের আজকে এই অনুষ্ঠানে চ্যানেল আইতে যার কথা বলতে হয়, স্মরণ করতে হয়, তিনি হলেন আমাদের মরহুমা দলীয় সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আমাদের দেশনেত্রী। তার মৃত্যুর মধ্যে দিয়েই আমাদেরকে অনেক কিছু যোগ বিয়োগ এবং রাজনৈতিক হিসাব, পাল্টা হিসাব, অনেক কিছুই পরিবর্তনটা হয়েছে তার জানাজার মধ্যে দিয়ে। তার জানা যায় দেশের মানুষ যে গণতন্ত্র তারা চাচ্ছিল, তারা যে একটা দল মত নির্বিশেষে একটা এক প্ল্যাটফর্ম, একমতের এক জায়গাতে ছিল, সেটা খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হয়ে আসলো। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তার যোগ্য উত্তরসূরি, আমাদের আজকের যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমাদের তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন, আমাদের তারুণ্যের অহংকার, তিনি 5ই আগস্টের পরেও কিন্তু তিনিও কিন্তু একটা বিবৃতি দিয়েছিলেন, আপনারা ফলো করছিলেন, যে তার আশা না আসার মধ্যে বাংলাদেশকে একটা অনিশ্চয়তা এবং একটা সিদ্ধান্তহীনতা আছে, এবং এটা তার একা সিদ্ধান্ত নয়, আরো অনেকেরই মতামত। তারপরে ডক্টর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি লন্ডন গিয়ে ওনাকে আশ্বস্ত করলেন। তারপরে আরো অনেক ইন্টারনাল, আমি এত ডিটেলসে না গিয়ে শুধু বলি, তখন ওই নিশ্চয়তাটা আমরা যখন বাংলাদেশের জনগণ, বিএনপি এবং মানুষজন, জনগণ যখন জেগে উঠলেন, তারা যখন আশ্বস্ত করলেন যে না, দিস ইজ দ্য টাইম অ্যান্ড টেক ব্যাক বাংলাদেশ, তখন আমরা ওই অনিশ্চয়তাটাকে নিশ্চয়তার পথে এগিয়ে যাওয়ার পরে তার দেশে সফরের পর তার যে 25 দিনের রাজনীতি, সমাজের মানুষকে বুঝানো, দেশকে বুঝানো, জনগণকে কি দিবেন, what is the commitment on the future, what we can have this future and what is the plan, and he had a plan, যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষকদের সব কিছুর মধ্যেই একটা বাংলাদেশের মানুষ যখন তার অনেক কথাই বলতে গেলে বলতে হয়, যে তার মধ্যে একটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন যে আমি প্রতিহিংসার রাজনীতি করব না, আমি প্রতিশোধ পরায়ণ রাজনীতি করব না। I want a peace, I want it gently, I want it lovely, I want to love my country, I want to be all umbrella come together and be united together. অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, তার মা ছিলেন প্রধানমন্ত্রী, এবং সে যখন বাংলাদেশ আসলেন তখন জনগণের একটা আশ্বস্ত হলেন যে দিস ইজ দ্য টাইম, উই ক্যান কনফিডেন্স অন হিম, গিভ হিম এ প্ল্যাটফর্ম, সি ইজ দ্য লেস ডিফারেন্ট। আর তারেক রহমানকে সাধারণ জনগণ থেকে শুরু করে দল মত নির্বিশেষে সবাই, সেখানে আপনি যদি প্রশাসন বলেন, তারপর সরকারি মহল বলেন, সাংবাদিক বলেন, মিডিয়া বলেন, সর্বোপরি সবাই দল মনে, তখন সেখানে নিশ্চয়তা পেলাম। আমরাও তখন জনগণ আশ্বস্ত পাওয়ার পরই আমরা আজকে দেখতে পেলাম কি ভূমিধস জয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা প্রত্যাশিত। একটু জানতে চাইবো যে আমরা অনেকদিন ধরে প্রবাসে আছি, তো প্রবাসীদের নতুন সরকারের কাছে চাওয়া পাওয়াটা কেমন হবে? প্রবাসে আমরা যারা আছি আজকে বহু বছর ধরে, আমরা মাতৃভূমি ছেড়ে আজকে প্রবাসে, এখানেও আমাদের একটা ঠিকানা তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকেরই দেশের শিকড়ের প্রতি একটা ভালোবাসা থাকে।
আমরা এখানে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে ছেড়ে আজকে এখানে থাকলেও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, এখনকার প্রেক্ষাপটে আমরা কিন্তু প্রবাসী। এবং এই প্রবাসী হিসাবে আমরা মনে করি যে আমাদের এই নতুন সরকারের কাছে না, শুধু যে সরকারই আসুক সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের প্রবাসীদের ভোটাধিকারের সিস্টেমটা যাতে আরও উন্নত হয়। আমাদের বাংলাদেশে মনে করেন যে আমাদের অন্তত পক্ষে আমেরিকাতে না, সারা বিশ্বের ফরেন কান্ট্রিতে আমাদের অনেক ভালো ভালো যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন, ব্রিলিয়ান্ট ট্যালেন্ট আছে। তাদের থেকে যদি একটা কোটা সিস্টেম করে যদি 10% বা 5% মতো তাদেরকে যদি প্রবাসে থেকে যদি বাংলাদেশের পার্লামেন্টেও যদি তাদেরকে যদি আগামী দিনে প্রত্যেক দলের থেকে যদি মেধার কোটায় নিয়োগ দেওয়া হয়, এবং আমরা যারা বাংলাদেশ থেকে কষ্টের অর্থ অর্জিত পয়সা যখন আমরা বাংলাদেশে যাই, তখন আমরা মনে করি যে বাংলাদেশ আমাদের একটা জায়গা, যে জায়গাতে গেলে আমার দেশে আমরা নিরাপত্তা থাকবো, আমাদের একটা ফ্ল্যাট থাকবে, আমাদের একটা জায়গা থাকবে, আমাদের বিভিন্ন কার্যক্রম করতে যাতে আমাদের স্বাধীনভাবে প্রবাসের মতো যাতে আমাদেরকে ফিল না করতে হয়। সেটার জন্য আমার নতুন প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে, যে সেটা হলো যে একজন প্রবাসী হিসাবে যে আমরা চাই আগামী দিনে প্রবাসীর যারা মেধা আছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হোক। তারপরে আমাদের তাদের জন্য আবাসিক প্রকল্প, যদি যে কোটাগুলো বাংলাদেশে আছে, যেমন বাংলাদেশে আমরা অনেক সময় প্রপার্টি কিনতে গেলে আমাদেরকে অনেক সময় হয়রানির শিকার হইতে হয়। তারপরে আমরা এয়ারপোর্টে গেলেও আমাদের প্রবাসী অনেকেরই নির্যাতিত হয়, হয়রানি হয়। মানে প্রবাসীরা কিন্তু একটা বিশাল বাংলাদেশের আগামী দিনে রেমিডেন্স যোদ্ধা। তারা অনেক অর্থের উপরে তারা আজকে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে তাদের অর্থনৈতিকের উপরেই। তারপরে তাদেরকে সেভাবে যদি মূল্যায়িত করা হয়, তারা যদি দেশে গিয়ে নিরাপদভাবে থাকতে পারেন, তাদের যে যে নিশ্চয়তা দিতে পারে যে তাদেরকে থাকা খাওয়ার সব কিছু প্রবাসী হিসাবে নিজের মাতৃভূমিতে থেকে সম্পূর্ণ সুযোগটা যেভাবে প্রবাস থেকে গিয়ে পায়, সেটা যেন নিশ্চয়তা দিতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। সাথে সাথে আমি এটাও বলবো যে প্রবাসীরা কিন্তু আগামী দিনে আরও অনেক রেমিটেন্স যোদ্ধা বেড়ে যাচ্ছে, তাদেরকে সেইভাবে সেই মূল্যায়নভাবে করা উচিত। এয়ারপোর্ট থেকে শুরু করে তাদের থাকার থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় সব কিছু তাদের জন্য আলাদাভাবে যদি সুযোগ করে দেওয়া হয়, আমি বলবো না যে যে অন্যায়ভাবে অন্যায্যভাবে, যেটা নির্যতাভাবে, যেটা সম্পূর্ণভাবে মানে মনে করি যে প্রসেসিংয়ে যেটা তার প্রায়োরিটি হিসাবে সে পায়। একটা জায়গা কিনতে গেলে মনে করেন যে বাংলাদেশে বিভিন্ন দালালের খপ্পরে পড়তে হয়, বিভিন্ন কে যে আসল জায়গা কে যে নকল জায়গা, এটা বোঝা খুব টাফ। সেখান থেকে অনেক সময় যে নামজারির ব্যাপারটা, তারপরে জায়গা রেজিস্ট্রি করা থেকে শুরু করে বিভিন্ন হ্যাসল, এই ঝামেলাগুলো থেকে একটা মোটামুটি একটা ভালো সুন্দর নিরাপত্তার জায়গা হলে আমার প্রত্যাশা। এবং প্রবাসী হিসাবে আমরা যারা অনেক কষ্ট করি তাদেরকে সেইখানে দেশে গেলে যাতে সসম্মানে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে একজন বাংলাদেশি হিসাবেই তাদেরকে সম্মান করা উচিত। এবং তারা এই দেশের মাটি, এই মানুষের মাটি, এবং তারা এই দেশের স্বাদ একসাথে যাতে বুঝতে পারে, তারা প্রবাসী হিসেবে যাতে না বুঝতে পারে যে আমি দেশে গেলে আমাকে হত্যা করা হবে, আমার জায়গা নিয়ে যাওয়া হবে, আমার বিরুদ্ধে মামলা হবে, বা আমি রাজনীতির শিকার হব। এই জিনিসগুলো থেকে বিতর্কিত না করে আগামী দিনে প্রবাসীদের নিরাপত্তা, নিশ্চয়তা এবং আগামী দিনে সম্ভাবনাময় অনেক কিছু বাংলাদেশে যাতে বিনিয়োগ করতে পারে, ইনভেস্টমেন্ট করে, সেই ধরনের সুযোগ করে দেওয়া, আমি মনে করি প্রবাসীদের, আমার মনের প্রত্যাশাটা প্রবাসীদের জন্য থাকবে। প্রবাসীদের যে ভোটটা প্রথমবারের মতো নেওয়া হলো, তো এটা কি আপনি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আপনার ভোটটা সেখানে কাউন্ট হয়েছে? বিষয়টা কি স্বচ্ছতা শতভাগ ছিল কিনা, কিংবা কোনো পরিবর্তন দরকার কিনা? আসলে হয়েছে এই জিনিসটার ব্যাপারে আমি আপনার কাছে 100% হয়তো শিওর না যে এটা তো মাত্র একটা প্রসেসিংয়ে আসলো, এটা নতুন শুরু করলো। এর মধ্যে দিয়ে আমি যতটুকু জানি যে তারা এখানকার আমাদের যে কনসুলেট আছে, কনসুলেটের মাধ্যমে এখানে ভোটটা জমা দিলে ওরা এটা মেল করে বাংলাদেশে পাঠায়। এখন উনি পাঠালেন কি পাঠালেন না, আমার ভোটটা হচ্ছে কি হচ্ছে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেনেবল। বাট নতুন একটা প্রসেস তৈরি হলো তো, এবং নতুন প্রসেসের মধ্যে একটা নতুন ধারা সৃষ্টি করার পরে তার ম্যাটার নন ম্যাটার এবং এটার প্রসিডিংটা কীভাবে হবে আগামী দিনে, সেটা আগামী এই বর্তমান যে নতুন যে সরকার আসতেছে,
সেখান থেকে আমার মনে হয় যেহেতু তারা এক্সপেরিয়েন্স, তাদের নলেজেবল, অনেক টেকনিক্যাল, সব কিছু আরও কিছু উন্নত মানের হলে তখন হয়তো বোধ হয় জিনিসটা আরও সহজ হয়ে যাবে। যেহেতু মাত্র তো 5 বছর, তো আরও অনেক দেরি। 5 বছরে তো আগামী দিনে আমি বিশ্বাস করি আরও উন্নত মানের প্রসেসিংটা হবে। তবে এইটুকু বুঝি যে এখন যে এই মাত্র তো প্রসেসিংটা শুরু হলো, তারপরে দ্বিতীয়বার প্রফেশনালিভাবে অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুনভাবে আরও সুন্দরভাবে হবে, এটা আমি বিশ্বাস করি। আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, এখানকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তো এই যে আজকের যে বাংলাদেশ, এই আজকের যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে গঠিত হলো, তো এই বাংলাদেশে কি আপনার মতো যারা প্রবাসী ব্যবসায়ী আছেন তারা কি এই বাংলাদেশে বিনিয়োগ করবেন কি না? আমি কিন্তু এটা দলীয়গত না, আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেটা বাংলাদেশের ন্যাচারালি হয় সেটা আপনিও জানেন, আমিও জানি। দল সরকার পরিবর্তন হলে এদের সব কিছুই পরিবর্তন হয়ে যায়, যে যার মতো করে দলকে প্রাধান্য দিয়ে সব কিছু করে। ফর এক্সাম্পল, আমার একটা ভালো একটা অর্ডার আসছিল কলম্বিয়া থেকে। সেটা হলো যে আপনার জানেন আমি প্রথম বাংলাদেশে আমার আয়রনের ব্যবসা আছে। আয়রনের ব্যবসাটা আমি বাংলাদেশিদের মধ্যে প্রথম দিচ্ছি। তো এখন 1/2 ইঞ্চ স্কোয়ার বার এই মালটা আমার কলম্বিয়াতে যাবে, কিন্তু মালের প্রাইসটা আমার চায়নাতে আমার অফার করা হয়েছে। ওটা হলো আপনার 1/2 ইঞ্চ যে স্কোয়ার বারটা, যেটা স্কোয়ার বার তো বুঝছেন যেগুলো গ্রিল, উইন্ডো টুইন্ডো এগুলোর জন্য লাগানো হয়। তো ওই জিনিসটা আমি চায়নাতে আমি অফার পাইছি। ওটা ছিল এই পিসে আমার পড়লো 8 ফিটেরটা 1/2 ইঞ্চ স্কোয়ার। ওটার দাম আমাকে দিছে, চায়না দিছে আমাকে $7 করে, $7। তো আমি ভাবলাম যে চায়নাকে এত টাকা দেবো, তার চেয়ে বলছে ওয়াই নট আই ট্রাই মাই বাংলাদেশ, আমার দেশে। তখন প্রিভিয়াস গভর্নমেন্ট নামেই বলবো না, প্রিভিয়াস গভর্নমেন্টের ওইখানে গেলাম। ওইখানে বাংলাদেশে যখন আমি এই প্রপোজালটা নিয়ে গেলাম, আমার নিজের মালেরই দরকার, তখন বিক্রমপুর স্টিল মিল করে একটা জায়গা ছিল, স্টিল মিল, ওটা ভালো বিক্রমপুরেরই। তো ওই 1/2 ইঞ্চ স্কোয়ার বারটা আমি কিনতে চেয়েছি। ওটার দাম ছিল বাংলাদেশের $9 করে, $9 করে পরে শিপিং, এবং এখানে আমার এক্সপোর্ট করে আমার ওয়্যার হাউসে দিয়ে দিবে। তো সেটা যখন $12 হয়ে গেল, তখন আরও 2জন ব্যক্তি এটার সাথে ইনভলভ হয়ে গেল। তারা তৎকালীন দলে একজন প্রভাবশালী নেতা ভাই, আরেকজন হলো চাচাতো ভাই, এরা 2জন। তখন আমাকে বলল যে ভাই, আপনি তো বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না, আমাদেরকে ট্যাক্স না দিয়ে কি ব্যবসা করা যাবে? আমি বললাম কেন, আমি তো ইনভেস্টমেন্ট করতে আসছি, আমার এই দেশের টাকাটা আমি দিব, আমার দেশের মানুষ যদি লাভবান হয় আমার 2 টাকা নেও, অসুবিধা কোথায়? এখন আপনাকে যদি দিই আর আপনাদের 2জনকে দিতে চাই, তাহলে তো আমার এই মালটা গিয়ে ঠিকঠাক কত $22 করে, তাহলে আই এম নট ইন্টারেস্টেড, নাথিং। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো বাংলাদেশের বিনিয়োগের নিশ্চয়তা আমি যদি এখন পাই, তাহলে আই হ্যাভ আমার যে ব্যবসাটা আছে ওয়ার্কিং গিয়ার, এটা হলো সেফটি। সেটা সেফটি মানেটা হলো যে আপনার এইখানকার যে পুলিশরা যে যত রিফ্লেকশন জ্যাকেট পরে এখানকার সেফটির জন্য, ওয়ার্কাররা, কনস্ট্রাকশন ওয়ার্কাররা যত রাস্তার ব্যারিকেড দেখেন, ডেলিনেটর দেখেন, যে পুলিশের যত ট্যাকটিক্যাল বেল, ব্লু, এগুলো সব আমার কোম্পানি আমরা সাপ্লাই দিই। আমি কিন্তু এই ব্যবসাটা বাংলাদেশে নিতে পারি, কারণ বাংলাদেশ ইজ আ গ্রোয়িং কান্ট্রি। বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়া আছে, সাথে নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, ওই সার্কভুক্ত দেশগুলোতে কিন্তু আই ক্যান হ্যাভ দ্যাট। এবং আমার আমেরিকাতে কিন্তু আমার কোম্পানি, আমরাই কিন্তু একমাত্র MTA, লং আইল্যান্ড রেল রোড, পোর্ট অথরিটি, SC, এরা কিন্তু আমাদের থেকেই নিয়ে যায় আমার মালটা। সো এই টেকনিক্যাল নলেজটা এবং এই আইডিয়াটা আমি যদি বাংলাদেশে নিই, আমার প্রতিকূলতার মধ্যে যদি হয়, ওয়াই নট, আমি তো ইনভেস্টমেন্ট করার জন্য রেডি। এক্সাম্পল দিলাম এটা। তার মানে অনেক পরিবর্তন এই সব খাতে আসা দরকার বলে আপনি মনে করেন? নতুন গভর্নমেন্টের এই ধরনের বাংলাদেশের 90% ইনভেস্টরদের প্রবলেমটা হলো, তাদের প্রতিবন্ধকতা হলো রাজনৈতিক পলিটিক্যাল শিকার, দুর্নীতির শিকার, চাঁদাবাজি। এগুলোর যতক্ষণ পর্যন্ত ক্লিন না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের জন্য সারা বিশ্বে জোড়াবন। আমি যখন এই গার্মেন্টসের থেকে যখন আমি একটা শার্ট কিনি, একটা প্যান্ট কিনি, যখন আমি মেড ইন বাংলাদেশ দেখি, রাফ লরেনের মতো, ক্যানেথ কোলের মতো, মাইকেল কোরের মতো, তখন আই এম প্রাউড অফ ইট।
কিন্তু যখন এই জিনিসগুলো যখন আমরা এখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করব, তখন যদি এইভাবে যদি প্রশাসন যদি সজাগ থাকে, প্রশাসন যদি নিরাপত্তা দেয়, আমি তো মনে করি বাংলাদেশের স্বর্ণর দুয়ারে পৌঁছে যাবে অনেক। কারণ হলো বাংলাদেশে এখন শুল্কও কমাই দিচ্ছে আমেরিকা, তা অনেক ইনভেস্টরও কিন্তু বাংলাদেশেই যাবে, তারা কিন্তু আরও করতে চাবে। তখন আমার মালটা ওইখান থেকে আসলে এখানে আসলে আমার নিজেরই তো লক্ষ লক্ষ টাকার আমার জ্যাকেট লাগে, হুডি লাগে, গ্লাভস লাগে, হ্যাট লাগে, বিনি লাগে, এগুলো সবই তো আমার কোম্পানির লাগে। RLB গ্রুপের এগুলো তো আমার দরকার। তাহলে আমি এই মালটা এখন ওইখান থেকে আমি ইনস্ট্যান্ডিং আমি সরাসরি টিম্বারল্যান্ড থেকে না কিনে আমি এখান থেকে বাংলাদেশ থেকে আমি বানিয়ে নিয়ে আসবো। সো এই জিনিসগুলো আমি বিশ্বাস করবো কিনা, আমার একটা ছেলে আছে বাংলাদেশের একটা ছেলে, সেই সরাসরি মালটা নিয়ে আসে বাংলাদেশ থেকে। একটা ইনসুলেটেড প্যান্টস 100% কারহার্ট ইজ দ্য ওয়ার্ল্ড ব্র্যান্ড। এই কারহার্টের স্টাইলে আমাদেরটা নিয়ে আসছি। আমি এই মালটা আনার পরে আমি তাকে প্রথম দিয়েছিলাম $5,000 ব্যবসা, আর সেটা দিতে দিতে এখন তাকে 1,40,000। আর এবার আমাকে সে আরও 4টা নিয়ে আসবে একই পার্টিরই। এখন সে বলতেছে ভাইয়া আমি এবার যাই, আপনি শুধু একটা ফোন করে দিন, তাহলে আমার আরও মাল আসতে থাকবে। এই যে 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 ফিলিংসটা এবং এই যে একটা বিনিয়োগ, এবং এই ছেলেটার 2 লক্ষ টাকা থেকে এখন চলে আসবে $500,000-এ। তো এই টাকাটা কি বাংলাদেশে যাচ্ছে না? ইটস এ মিলিয়ন ডলার যাচ্ছে। তা আমি নিজেই তো এই টাকাটা আমার যে মালটা এতদিন বাইরে জায়গায় চায়না দিতাম, আমি কিছু কলম্বিয়াতে দিতাম। আমার কলম্বিয়াতে আমার অন্তত পক্ষে প্রতি মাসে আমাদের মানে 120 থেকে 130টা কন্টেনার আমার যায়, এবং সেগুলো সব চায়না হয়ে ঢুকে। কেন এই মালটা তো আমার বাংলাদেশ থেকে, কিন্তু বিগত সরকার সময় আমি এটা পারিনি। কারণ আমার প্রথমত নিরাপত্তা, দ্বিতীয়ত আমার লাইফ রিস্ক, তৃতীয়ত হলো অলরেডি আমার এক্সপিরিয়েন্সে বলছে যে আই ক্যান নট মেক বিজনেস উইদাউট মাই মামা, উইদাউট মাই সাপোর্ট। আবার একটু ভোটের প্রসঙ্গে ফিরে যাব। অনেক প্রবাসী আমি ব্যক্তিগতভাবে পরিচিত এমনও আছেন যে ভোট দেওয়ার জন্য, শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তারা এবার বাংলাদেশে গিয়েছেন। অনেক টাকা ব্যয় হয় যদি যুক্তরাষ্ট্র থেকে কেউ বাংলাদেশে যায়। তো এই যে আবেগটা, এটা কেন ছিল প্রবাসীদের মধ্যে? আসলে হয়েছে কি, সত্য কথা বলতে কি, 70টা বছর আমি একটা ভোট দিতে পারিনি। আমারটা বাদই দিলাম, আরও অনেক তার দিনের ভোট রাত্রে দিয়ে ফেলেছে, রাত্রের ভোট দিনে দিয়ে ফেলেছে। আমি ভোট দিছি, এবং ভোটটা তো একটা আমানত, একটা বিশ্বস্তর জায়গা। এই ভোটে কিন্তু আপনাকে ক্ষমতা দিচ্ছে যে আপনার নিজেই যুগে মানে দেখবেন যে তারেক রহমান কি থাকবে কি থাকবে না, বা XYZ যাবে কি যাবে না, কিন্তু সেই হকটা আপনার কেড়ে নেওয়া হয়েছে। এবং 17 বছর পর আর যারা নতুন ভোটার হয়েছেন তাদের আনন্দ দেখলে আপনি খুব চোখ দিয়ে পানি পড়ে। উচ্ছ্বাস, আনন্দ, বিশ্বাস, আমানত, এই জিনিসটা আপনি 17 বছর পর ফিরে পেয়েছেন। আমি তো মনে করি এই অনুভূতি আপনাকে ভাষা বোঝানো যাবে যে এটা আমার যে একটা মাতৃত্বের, যে আমার যে দেশের ভালোবাসার, যে আমার যে মাতৃভূমি আমাকে একটা স্বাধীনতা দিচ্ছে, মাতৃভূমি যে আমাকে একটা ম্যান্ডেট দিচ্ছেন, এই ম্যান্ডেট আমি কী করে হারাই? এবং দ্যাট ইজ দ্য ভোট। একটা কথা খুব চলছিল কিছুদিন, যে বাংলাদেশে তরুণ নেতৃত্ব উঠে আসছে না, নতুন নেতৃত্ব আসছে না, মানুষ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, এরকম একটা ভাইব অনেকদিন ছিল। তো সেখান থেকে তরুণরা একটা পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু দেখা গেল যে নির্বাচনে তরুণদের অনেকে পরাজিত হয়েছেন। সার্জিস আলম পরাজিত হয়েছেন, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন, তাসনিম জারা পরাজিত হয়েছেন। আবার ওদিকে বলতে পারেন যে জামায়াতের বিগ শট পাওয়ার সাহেব, উনিও পরাজিত হয়েছেন। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন? আসলে দেখেন, আপনার প্রবাদে একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরের অন্তরে। ছোটবেলা আমরা পড়তাম। তোমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ হবে না। তোমার ভোট তুমি দাও, আমারটা আমি দেবো, কিন্তু সেটা নিয়মের মধ্যে হবে, সৌন্দর্যের মধ্যে হবে। বাংলাদেশের মানুষ তো অত্যন্ত সহনশীলতা বিশ্বাস করে, তারা আন্তরিকতা বিশ্বাস করে। যে দুই দলেই, যদিও বিএনপি অনেক বেশি সংখ্যায় সংসদে থাকবে, তারপরেও দুই দলেই অনেক বড় বড় বক্তা রয়েছেন। তো আগামী সংসদটা কেমন হবে বলে মনে করেন? আমি তো আপনাকে আগেই বললাম, বাংলাদেশ পার্লামেন্টে আগামী দিনে যদি বলেন, সেটার ফর এক্সাম্পল প্রাণবন্ত তো হবেই, এবং একটা চমৎকার পার্লামেন্ট আমরা দেখতে চাইতেছি। ফর এক্সাম্পল আন্দাবিল পার্থ, ওয়েল স্পোকিং, ব্রিলিয়ান্ট ট্যালেন্ট। অপরদিকে আরেকজন অপোজিশন আমরা পাইছি রুমিন ফারহানা,
সেও আর বক্তা, এরকম আরও অনেক আছে। ইয়ং নেতৃত্বের, ইয়ং জেনারেশনের অনেক, বিএনপি থেকে কিন্তু অনেক তরুণ নেতৃত্ব এবার বেড়ে আসতেছে। এখন দেখার অপেক্ষা যে কী ধরনের ল্যাঙ্গুয়েজ, বডি সব কিছু মিলে। তবে অপোজিশন এবং বর্তমান দল, মানে ক্ষমতাশীল দল, দুনো দলেরই পার্লামেন্ট হবে এবার অনেক মানে চমৎকার, প্রাণবন্ত। আমি বিশ্বাস করি যে সেটা হতে হবে সৌন্দর্য, এবং সেটা হতে হবে বাংলাদেশ জনগণের জন্য, সেটা হতে হবে বাংলাদেশের ওই যে জায়গাটাতে আজকে তারা কথা বলবে, ওটা যাতে একটা বাংলাদেশকে সামনে রেখে আগামী দিনের নতুন বাংলাদেশ, আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ, আগামী দিনে আমাদেরকে জনগণকে কিছু দিবে, আগামী দিনে সুন্দর কিছু প্রত্যাশা, এই পার্লামেন্টে আমরা চাই। সেই পার্লামেন্টে কোনো আমি তুমি দামি দিয়ে হবে না, আর যে পার্লামেন্টে কোনো নোংরা, কোনো বিশ্রী এবং কাউকে কটাক্ষ না, কারোকে পলিটিক্যালি প্রতিহিংসা না, সৌন্দর্য, মানবতার মধ্যে দিয়ে আমরা চাই আগামী দিনে সুন্দর পার্লামেন্ট, প্রাণবন্ত পার্লামেন্ট। ধন্যবাদ জনাব আখতার হোসেন বাদল। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরও প্রত্যাশা থাকবে এরকম একটি সুষ্ঠু নির্বাচনের পর যেন একটি প্রাণবন্ত সংসদ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির পক্ষে কাজ করে। ধন্যবাদ সবাইকে।